ডিয়ার স্টুডেন্ট সকলকে স্বাগত এলিটে। তো আজকে মূলত তোমাদের এখন থার্ড সেমিস্টারের এক্সাম চলছে এবং তোমাদের অনেকেই লাস্ট মিনিট একটা সাজেশন চেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের যে রাষ্ট্রবিজ্ঞানে আমি লাস্ট মিনিট সাজেশন বা এটা ম্যারাথন ক্লাস বলতে পারো। আজকের যে ক্লাস সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ওই 22 তারিখের যে রাষ্ট্রবিজ্ঞানের যে এক্সাম, সেই এক্সামের জন্য আজকের ক্লাসটা বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস তোমাদেরকে ভালোভাবে দেখতেই হবে। তোমাদেরকে আজকের যে ক্লাস, সেই ক্লাসটা তোমাদেরকে ভালো করে রিড করতেই হবে, কারণ আজকের ক্লাস থেকে অনেক কোশ্চেন তোমরা পাবে। হ্যাঁ, তো তোমাদের প্রত্যেকের ডিম্যান্ড ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমি ব্যস্ততা ছিলাম। অনেক ব্যস্ত থাকার মধ্যে থেকেও আমি কিন্তু আজকে এই লাস্ট মিনিট সাজেশনের যে ম্যারাথন ক্লাস বা যেটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলতে পারো, সেই ক্লাসটা আমি তোমাদের অনুরোধে আমি এটা কিন্তু নিচ্ছি। অনেক ব্যস্ততার জন্য আমি তোমাদের এই ক্লাসটা আগে নিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো যাই হোক, আজকের যে রাষ্ট্রবিজ্ঞানের যে লাস্ট মিনিট সাজেশন, সেটা নিয়ে আমরা একটু চর্চা করব। আমাদের যে লাস্ট মিনিট সাজেশন, সেটার যে প্রথম ইউনিট যেটা আছে আমাদের, সেটা যে প্রথম অধ্যায় যেটা আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার নিয়ে আমরা লাস্ট মিনিটের যে সাজেশন, সেখানে কোন কোন বিষয়গুলো আসার সম্ভাবনা বেশি এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে তা নিয়ে আমি একটা স্টাডি করব। তো আমরা দেখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে মূলত 1945 সালে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ইউনাইটেড নেশনস, আমরা বলতে পারি ইউনাইটেড নেশনস। এই ইউনাইটেড নেশনস এর প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর। 24শে অক্টোবর 1945 সালে জাতিসংঘের যে ইউনাইটেড নেশন সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এর আগে কি ছিল? লিগ অফ নেশনস। সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920 সালে বলতে পারো। 1920 সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনাইটেড নেশনে ভারত কখন সদস্য হয়েছিল? ভারত ইউএনওর সদস্য হয় 1945 30 অক্টোবর। 1945 30শে অক্টোবর ভারত ইউনাইটেড নেশনের যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করেছিল। 1948 সালে 10 ডিসেম্বর মানবাধিকার ঘোষণাপত্র হয়। মানবাধিকার ঘোষণাপত্র কবে হয়েছিল? 1948 সালের 10ই ডিসেম্বর। ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। এছাড়াও আমরা আরেকটা বলতে পারি, সাধারণ এই ইউনাইটেড নেশনের সদস্য কত? 193 জন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদস্য বর্তমানে 193 জন। শেষ রাষ্ট্র যুক্ত হয়েছিল, কোন রাষ্ট্র যুক্ত হয়েছিল? সাউথ সুদান। 2011 সাল। 2011 সালে সাউথ সুদান শেষ রাষ্ট্র, যে মূলত সাউথ সুদান সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছিল, এবং সেটা হচ্ছে 193তম রাষ্ট্র। ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 1949 সালে ন্যাটো গঠিত হচ্ছে। 1949 সালে ন্যাটো গঠিত হচ্ছে, মাথায় রাখবে। 1949 সালে ন্যাটো গঠিত হচ্ছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটাও কিন্তু শেষ হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। ঠান্ডা যুদ্ধ শুরু 1945। ঠান্ডা যুদ্ধ শব্দটি ব্যবহার হয় কবে? বেশি বেশি ব্যবহার হয় 1947। ঠান্ডা যুদ্ধ কথাটি কে ব্যবহার করেছিলেন? ব্যবহার করেন প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। তাহলে এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে তোমাদের, ঠিক আছে? নেক্সট যেটা বলছে জাতিসংঘের সদর দপ্তর, এটা মিস্টেক আছে, এটা মিস্টেক আছে, ঠিক আছে? নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। মার্শাল পরিকল্পনা চালু করেছিল কে? যুক্তরাষ্ট্র চালু করেছিল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা চালু করেছিল। অর্থাৎ মার্শাল পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় মানে ঠান্ডা লড়াইয়ের যে যুক্ত হয়ে গেছে, তাতে যে পূর্ব ইউরোপের দেশগুলোকে বা পশ্চিম ইউরোপের দেশগুলোকে বা ইউরোপের দেশগুলোকে কিছু অর্থ প্রদান করে নিজের কাছে টানার জন্য প্রয়াস, সেটা আর কি অর্থ দিয়ে তাদের সাহায্য করে নিজেদের কাছে টানার একটা প্রয়াস বলতে পারো এই মার্শাল পরিকল্পনা। এবং এটা হয়েছিল মোটামুটি 1948 সালের দিকে আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখবে। শীতল যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তোমরা জানো সবাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এগুলো সব জানো। ন্যাটো 1949 সালে হয়েছিল। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন। এটা মাথায় রাখবে, ঠিক আছে তো? 1950 সালে বান্দুং সম্মেলন। 1961 সালে বেলগ্রেড সম্মেলন। নেক্সট ওয়ার্সা প্যাক্ট 1955, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়বে এটা। হ্যাঁ, ওয়ার্সা প্যাক্ট মূলত এটা রাশিয়া করেছিল। এটা কি একটা সামরিক জোট। 1965 সালে তাসখন্দ চুক্তি কার সঙ্গে হয়েছিল? পাকিস্তানের সঙ্গে, ভারতের, রাশিয়ার তাসখন্দে। লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে ও আইয়ুব খান। নিরপেক্ষ জোট আন্দোলন শুরু হয় কোন সম্মেলন থেকে? আমি বলেছি যে বান্দুং সম্মেলন থেকেই জোট নিরপেক্ষ আন্দোলন, এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব করছে বান্দুং সম্মেলন থেকেই হয়েছিল, এবং এটা হয়েছে 1955 সালে, মাথায় রাখবে। এছাড়াও বেলগ্রেড সম্মেলনটা তোমরা মনে রাখবে, এটাই 1961 বেলগ্রেড সম্মেলন। হ্যাঁ, আর দরকার নেই। সুরক্ষা পরিষদ বা নিরাপত্তা পরিষদ বলতে পারো, 5 জন পার্মানেন্ট সদস্য, পার্মানেন্ট মেম্বার, 10 জন অস্থায়ী মেম্বার বা অস্থায়ী সদস্য।
টোটাল সদস্য নিরাপত্তা পরিষদের, টোটাল মেম্বার নিরাপত্তা পরিষদের 15, মাথা রাখবে। 10 জন অস্থায়ী সদস্য আর 5 জন স্থায়ী সদস্য। 5 জন স্থায়ী সদস্য কারা কারা? ইংল্যান্ড, রাশিয়া, চীন, মার্কিন, ফ্রান্স। ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু আসবেই আসবে, ঠিক আছে তো? নেক্সট, শীতল যুদ্ধের সময় বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত সালে? 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে তো? 1961 সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল। 1955 সালে ওয়ারসা প্যাক্ট হয়েছিল, ওয়ারসা প্যাক্ট, ওয়ারসা প্যাক্ট। 1971 সালে বাংলাদেশ গঠিত হয়, বাংলাদেশ রাষ্ট্র, রাষ্ট্র নির্মাণ হয়েছিল, রাষ্ট্র নির্মাণ, বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ। এবং ভারত পাক যুদ্ধ, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ রাষ্ট্র গঠন নিয়ে, রাষ্ট্র গঠন, ঠিক আছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ। গঙ্গা জল বন্টন চুক্তি, জল বন্টন চুক্তি 1996, ভারত বাংলাদেশ, ভারত বাংলাদেশ। কার সঙ্গে হয়েছিল? শেখ হাসিনা ও দেবে গৌড়া, ভারতের প্রধানমন্ত্রী দেবে গৌড়া, দেবে গৌড়া, শেখ হাসিনা এবং দেবে গৌড়ার সঙ্গে 1996 সালে গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে আমি বলছি। মুক্তিযুদ্ধ 1971 সালে ভারত বাংলাদেশের সঙ্গে যে মানে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল 1971 সালে, যেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, ভারত বাংলাদেশ যে বাংলাদেশ রাষ্ট্র গঠন হবে সেটাকে কেন্দ্র করে, মাথায় রাখবে। নেক্সট বলছে দেখো, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী প্রথম মোতায়েন হয়েছিল মধ্যপ্রাচ্যে, মাথায় রাখবে। মধ্যপ্রাচ্যে প্রথম পিস কিপিং ফোর্স, পিস কিপিং ফোর্স মানে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী, ঠিক আছে তো? ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন, যেটার নাম হয়েছিল ইউনাইটেড নেশন ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। হ্যাঁ, ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন। এই সম্মেলনের মাধ্যমেই হয়েছিল এই শান্তিরক্ষা বাহিনীর প্রেরণ। শান্তিরক্ষা বাহিনী এই সম্মেলনের মাধ্যম দিয়ে, এই অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে, মানে এই অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে শান্তিরক্ষা বাহিনীর কথা মানে প্রেরণ হচ্ছে আর কি, তাই তো? তোমরা এটা একটু মনে রাখবে, এটা 1971 বা 70 বা 71 ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল। একটু তোমরা দেখে নিও, হ্যাঁ আমার মনে আসছে না এই সময়। ভিয়েতনাম যুদ্ধ, সরি এটা 1954 হবে, 1954 ভিয়েতনাম যুদ্ধ 1954 হয়েছিল, ঠিক তো? নেক্সট, শীতল যুদ্ধ কি তোমরা জানো? 1945 থেকে 1991 সালে 45 বছর ধরে হয়েছিল। 45 বছর ধরে এই যুদ্ধ হয়েছিল। সেখানে রাজনৈতিক আদর্শগত লড়াই ছিল, রাজনৈতিক লড়াই ছিল, সামরিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, ঠিক আছে? সরাসরি কিন্তু যুদ্ধ হয়নি, ডাইরেক্ট
ওয়ার হয়নি, ডাইরেক্ট ওয়ার হয়নি, একটা হুমকির লড়াই ছিল, একে অপরের সঙ্গে একটা মানে সরাসরি যুদ্ধ না হয়ে একে অপরকে থ্রেট দেওয়া বা হুমকি দেওয়া, হ্যাঁ, বা বাণিজ্য লড়াই হতে পারে, বা বলতে পারো তোমরা ওই রাজনৈতিক লড়াই বলতে পারো, হ্যাঁ, এছাড়াও আইডিওলজি ওয়ার হতে পারে, মানে আদর্শগত লড়াই মানে কার আদর্শ বেশি করে পৃথিবীতে ছড়াতে পারে, এই ধরনের লড়াই, কিন্তু কোনো বারুদ নিয়ে যুদ্ধ হয়নি। নেক্সট, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল তোমরা জানো, যে কমিউনিজমের বিস্তার রোধ করা এবং ইউরোপের যুদ্ধবিস্থ অর্থনীতিকে পুনর্গঠন করা। ঠিক আছে, মাথায় রাখবে, এগুলো কিন্তু অপশনে দিয়ে দিতে পারে যে মার্শাল পরিকল্পনাটা কি জিনিস ছিল। হ্যাঁ, দেখে নেবে। ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি হয়েছিল 1947 সালে, মাথা রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানকে কেন্দ্র করে, এবং কমিউনিজম বিরোধী দেশগুলিকে আর্থিক এবং সামরিক সাহায্য করেছিল এই ট্রুম্যান নীতির মাধ্যম দিয়ে। নেক্সট, নিরপেক্ষ জোট আন্দোলনের উদ্দেশ্য কি ছিল, যে এই শীত যুদ্ধকালে কোনো ব্লকে যাবে না, কোনো ব্লকে জোট না দেওয়া, অর্থাৎ মার্কিন শিবির এবং সোভিয়েত শিবির কোনো ব্লকে জোট হবে না, তারা নিরপেক্ষ থাকবে, কারো দিকে থাকবে না, এই হচ্ছে গল্প। ঠিক আছে, এই হচ্ছে গল্প। নেক্সট কি বলছে দেখো, জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল, জাতিসংঘের প্রধান উদ্দেশ্য নিরাপত্তা রক্ষা করা, মানবাধিকার সুরক্ষা করা, শান্তি আনা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। তাহলে এগুলোই ছিল জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের তৈরি করার উদ্দেশ্য, যে যুদ্ধে শান্তি মানে যুদ্ধ দূর করা, শান্তি করা, সহযোগিতা করা, যুদ্ধে রাষ্ট্রগুলোকে নিরাপত্তার ব্যবস্থা করা, এই আর কি, কিছু না। হ্যাঁ, মানবাধিকার, নিরাপত্তা রক্ষা করা, যুদ্ধ পরিহার করা, হ্যাঁ, শান্তি এবং সহযোগিতা করা, এটাই। ব্রেটন উড সম্মেলন হয়েছিল কত সালে, 1944 সালে, যার ফলে কি গঠিত হয়েছিল, IBRD গঠিত হয়েছিল, আর IMF গঠিত হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে IBRD। IMF গঠিত হচ্ছে IMF এর গঠন হচ্ছে 1945, আর ওয়ার্ল্ড ব্যাংক 1945। সদর দপ্তর কোথায়, সদর দপ্তর হয়েছে এটা নিউ ইয়র্ক, দুজনের সদর দপ্তর নিউ ইয়র্ক, সরি নিউ ইয়র্ক নয়, ওয়াশিংটন, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, এই দুজনের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন, মাথায় রাখবে কিন্তু। এর সদস্য সংখ্যাটা 191, দুজনেরই সদস্য সংখ্যা। আরেকটু আলোচনা করে দিই। IMF কি করে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা ফুল নাম হচ্ছে এই লেখায় তো আছে মনিটারি ফান্ড, আর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে WB। ঠিক আছে, তো যাই হোক, এটা লেখার দরকার নেই। তো IMF এর উদ্দেশ্য হচ্ছে যে ব্যালেন্স, যে বিশ্বে যে মুদ্রা, সে মুদ্রার যে স্ফীতি বা মুদ্রা বা বিশ্বে যে বিদেশি মুদ্রা, সেই বিদেশি মুদ্রার ভারসাম্য বজায় রাখা, বিদেশি মুদ্রার ভারসাম্য রক্ষা। ওয়ার্ল্ড ব্যাংক কি করবে, ওয়ার্ল্ড ব্যাংক লোন প্রোভাইড করবে, লোন দেবে, তারপরে হচ্ছে লোন দেওয়া, তারপরে রাস্তাঘাট, রাস্তা, সেতু নির্মাণ ইত্যাদি কাজের জন্য লোন দেবে। ঠিক আছে তো। কোরিয়া যুদ্ধ হয়েছিল 1950 থেকে 53, মানে 1950 সালে শুরু হয়েছিল কোরিয়ার সংকট বা কোরিয়া যুদ্ধ, মনে রাখবে 1950। ঠিক আছে, এখানে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনী দক্ষিণ কোরিয়ার আক্রমণ করলে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ করে, কারণ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল, সেখানে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ইন্টারভেনশন করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু নাক গলিয়েছিল। ঠিক আছে, এই আর কি। শীতল যুদ্ধের অবসান ঘটে কবে, 1991 সালে, মাথায় রাখবে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর। নেক্সট, ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইয়ের ব্যাপারটা জানো, 1945 থেকে 91 সাল চলছিল পুঁজিবাদী ব্লকের সঙ্গে এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ব্লক, মাথায় রাখবে, পুঁজিবাদী ব্লক এবং কমিউনিস্ট ব্লকের সঙ্গে হয়েছিল সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং এখানে প্রক্সি যুদ্ধ হয়েছিল। ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে অনেক প্রক্সি যুদ্ধ হয়েছিল, মানে অন্য দেশের যুদ্ধতে তারা নাক গলিয়েছিল। অন্য দেশে যখন কোরিয়ার সংকট হচ্ছে বা কিউবার সংকট হচ্ছে, কিউবাকে নিয়ে দুজনে যুদ্ধতে লাফিয়ে যায়, অর্থাৎ দুজনে যুদ্ধ করতে শুরু করে দেয় কিউবাকে নিয়ে, ঠিক আছে? মানে কিউবার ব্যাপার নিয়ে তাদের, মানে কিউবার কি হবে না হবে সেটা নিয়ে তারা নাক গলাচ্ছে একজন, তো আরেকজন চলে আসছে। একটা প্রক্সি ওয়ার হয়েছিল ঠান্ডা যুদ্ধের মাধ্যমে, মাথায় রাখবে। ঠান্ডা লড়াই কেন শুরু হয়েছিল? পুঁজিবাদ এবং গণতন্ত্রের প্রচার করা উদ্দেশ্য ছিল কার? যুক্তরাষ্ট্রের। সোভিয়েত ইউনিয়নের উদ্দেশ্য কি ছিল? কমিউনিজমকে বিস্তার করা, কমিউনিজমের বিস্তার করা, ঠিক আছে? কার? সোভিয়েত ইউনিয়নের। এবং উভয় শক্তি পরস্পরের প্রভাবকে বৃদ্ধি করা, এটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কার ক্ষমতা, পৃথিবীতে কার ক্ষমতা থাকবে, এইরকম একটা ক্ষমতা দেখানোর জন্য এই দুজনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে ঠান্ডা যুদ্ধ। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্য কি? আদর্শগত লড়াই হয়েছিল, অস্ত্র প্রতিযোগিতা হয়েছিল, যুদ্ধ হয়নি সরাসরি, পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র হয়েছিল। লিটল বয় এবং ফ্যাটম্যান, লিটল বয় ও ফ্যাটম্যান, ফ্যাটম্যান জাপানে হিরোসীমাতে ফেলে, হিরোসীমা ও নাগাসাকিতে, নাগাসাকি এই বোমা ফেলা হয়। লিটল বয় ফেলা হয় হিরোসীমাতে আর ফ্যাটম্যান ফেলা হয় নাগাসাকিতে, ঠিক আছে? পরমাণু বোমা প্রথম ফেলেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রক্সি যুদ্ধ কাকে কোন কোন দেশের উপর হয়েছিল? কোরিয়া, ভিয়েতনাম এবং আফগানিস্তানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রক্সি যুদ্ধ হয়েছিল। সামরিক জোট কি কি ছিল? একটা ন্যাটো ছিল, যেটা 1949 সালে হচ্ছে, আর একটা হচ্ছে ওয়ারসা প্যাক্ট, যেটা 1955 সালে হচ্ছে, মাথায় রাখবে কিন্তু। মহাকাশ প্রতিযোগিতা এই 1957 সালে হচ্ছে, দুজনের মহাকাশ প্রতিযোগিতা, ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে মহাকাশ প্রতিযোগিতা, কে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারে, কে মহাকাশ গবেষণা করতে পারে, এই ধরনের একটা ওয়ার হয়েছিল আর কি। তৃতীয় বিশ্বের উপর প্রভাব পড়েছিল এই ঠান্ডা যুদ্ধের পরে, তৃতীয় বিশ্বের উপর প্রভাব পড়েছিল, যার ফলে শুরু হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন। নেক্সট, ট্রুম্যান ডক্ট্রিন তোমরা জানো 47, মার্শাল পরিকল্পনা 48, বার্লিন অবরোধ 1948-49, মাথা রাখবে 1948 সালে বার্লিন অবরোধ, ঠিক আছে? কোরিয়ার যুদ্ধ 1950 সালে হয়েছিল, মাথা রাখবে, 53 সালে শেষ হয়েছিল। হ্যাঁ, কিউবান মিসাইল সংকট 1962, মাথায় রাখবে। ভিয়েতনাম যুদ্ধ 1955-75, 1955 থেকে 75 হয়েছিল। আমি 1954 বললাম, তো তোমরা দেখবে 1954-55 দিকেই একটা অপশন থাকবে। হ্যাঁ, 54-55, তো 55 তোমরা ধরে রাখো। হ্যাঁ, 55 না হলেও 54 এরকম হবে, 54-55 মধ্যে, কিন্তু 75 সাল পর্যন্ত চলেছিল। বার্লিন প্রাচীর নির্মাণ হয়েছিল 1961 সালে, পতন হয়েছিল 1989 সালে, মাথায় রাখবে। ঠান্ডা লড়াইয়ের প্রভাব কি ছিল? বিশ্বের দ্বিমেরু বিভক্ত হয়ে যায়, দুটো মেরু, দুটো মেরু, মার্কিন ও সোভিয়েত। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বেড়েছিল ঠান্ডা লড়াইয়ের ফলে। তৃতীয় বিশ্বের দেশগুলিকে প্রক্সি যুদ্ধ হয়েছিল, ঠান্ডা লড়াইয়ের ফলে প্রক্সি যুদ্ধ হয়েছিল। জাতিসংঘ প্রায় পক্ষপাতিত্বের অভিযোগে সমালোচিত হয়। অনেক দেশে গণতান্ত্রিক বা সামরিক সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে অনেক দেশে কমিউনিজমের প্রভাব পড়ে যায় এবং গণতান্ত্রিক সরকার বা সামরিক সরকার আর থাকছে না, সামরিক সরকার পাল্টে যাচ্ছে এবং কোনো জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, কোনো জায়গায়
সমাজতন্ত্র বা সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠান্ডা লড়াইয়ের অবস্থান কিভাবে হয়েছিল? 1985 সালে মিখাইল গর্বাচভের গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকা এর সংশোধন করে, এর ফলেই ঠান্ডা লড়াই আস্তে আস্তে শেষ। এটার জন্য এই গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা 1985 সালে কে করেছিল? মিখাইল গর্বাচভ, মাথায় রাখবে। 1989 সালে পূর্ব ইউরোপের কমিউনিস্ট সরকারগুলো পতিত হয়, মানে পূর্ব ইউরোপের কমিউনিস্ট সরকারগুলো ভেঙে যাচ্ছে, স্বাধীন হয়ে যাচ্ছে, স্বাধীন হচ্ছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, এটা ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। ঠান্ডা লড়াই জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকাটা কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলন এটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এটা পুরো নাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, মাথায় রাখবে। হ্যাঁ, কোনো ব্লকে যাচ্ছে না এরা, যার ফলে তারা স্বাধীন পররাষ্ট্রনীতি নিচ্ছে এবং এখানে ভারত, মিশর, যুগোস্লাভিয়া এরা নেতৃত্ব নিচ্ছে। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী নেহরু, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা হচ্ছে নেহরু। প্রবক্তা নেহরু, মাথায় রাখবে। হ্যাঁ, এছাড়া তোমরা পড়ে নেবে একটু যুগোস্লাভিয়ার কারা কারা ছিল, মিশরের কারা কারা ছিল একটু দেখে নেবে, আমার এই সময় মনে আসছে না। এছাড়াও ইন্দোনেশিয়ার কারা কারা ছিল, ইন্দোনেশিয়া সম্ভবত টিটো ছিল, টিটো কি যাই হোক আমার মনে আসছে না, আমি লিখছি না এখন। হ্যাঁ, ইন্দোনেশিয়ার মনে হয় সুকর্ণ কি টিটো যাই হোক ছিল, তোমরা এই নেতৃত্বগুলো পড়বে। ইন্দোনেশিয়ার কারা ছিল? যেমন ভারতের নেহরু ছিল, ইন্দোনেশিয়ার কে ছিল? যুগোস্লাভিয়ার কে ছিল? এছাড়াও মিশরের কে ছিল, মানে ইজিপ্টের কে ছিল? হ্যাঁ, মূলত এই কয়েকটা রাষ্ট্র, ঘানার ছিল নেক্রুমা। হ্যাঁ, তো এই কয়েকটা রাষ্ট্রের নেতৃত্বগুলো একটু দেখে নেবা, তোমরা বইয়ে পেয়ে যাবে এগুলো সব, বা আমার ক্লাসগুলোতেও আছে বা নোটসে আছে। হ্যাঁ, একটু দেখে নেবে। ঠান্ডা লড়াইয়ের পর্যায়টা এই প্রথম পর্যায়ের সাল, ঠিক তো? প্রথম পর্যায়ের সাল, ঠিক তো? ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্ব, এটা পড়বে, ভালো করে দেখে নেবে। ট্রুম্যান ডক্ট্রিন 47, বারবার বললাম, এগুলো সব বললাম। ন্যাটো গঠন হচ্ছে, কোরিয়ান যুদ্ধ, সোভিয়েত পরমাণু পরীক্ষার মাধ্যমে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হয় 1950 সালে, মাথায় রাখবে। এটার মাধ্যমেই সোভিয়েত পরমাণু যখন পরীক্ষা করে, বোমা পরীক্ষা, তখন 1950 সালে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। নেক্সট, ট্রুম্যান ডক্ট্রিনের উদ্দেশ্য কি ছিল? তোমরা কি আগেই বললাম, কমিউনিজম বিরোধী দেশগুলিকে এক জায়গায় করা এবং তাদের সাহায্য দেওয়া। বার্লিন বিমান সেতু দেখে নেবা, যে বার্লিন সোভিয়েত অবরোধের সময় মিত্রশক্তি বিমান যোগে পশ্চিম বার্লিনে খাদ্য এবং সরঞ্জাম সরবরাহ করেছিল, এটা এই মাধ্যম দিয়ে খাদ্য সরবরাহ করেছিল। হ্যাঁ, বার্লিন বিমান সেতুর মাধ্যম দিয়ে 1948 থেকে 1949। কোরিয়ান যুদ্ধে প্রথমবার জাতিসংঘ সেনা পাঠিয়েছিল কখন? এই যে কোরিয়ান যুদ্ধে 1950 সালে প্রথমবার পাঠিয়েছিল, মাথায় রাখবে। দ্বিতীয় পর্যায়ে 1953 সাল, মাথায় রাখবে, এবং 1962 সাল পর্যন্ত, ঠিক তো? এই সময় ঠান্ডার তীব্রতা বাড়ছে এবং বৃদ্ধি পেয়েছে সংকটকাল, অনেক সময় সংকটকাল বেড়ে যাচ্ছে, সংকট এবং ঠান্ডার তীব্রতা বেড়ে যাচ্ছে। সেকেন্ড পর্যায়ে স্টালিনের মৃত্যু এবং শান্তিপূর্ণ সহাবস্থান, ওয়ারেস চুক্তি তোমরা জানো, মানে কি কি ঘটেছিল ঠান্ডা যুদ্ধে। হ্যাঁ, এগুলো ঘটেছিল, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি হয়েছিল আর কি। শান্তিপূর্ণ সহাবস্থানটা নিয়েছিল 1950 সালে সাধারণ সভা। বান্দুং সম্মেলন 1955 সালে বললাম, সুয়েজ সংকট 1956 সালে, হাঙ্গেরি বিপ্লব 1956 সালে, তবে ইউএস পাইপলাইন কেলেঙ্কারি 1960 সালে, বার্লিন প্রাচীর নির্মাণ 1961 সালে, কিউবান মিসাইল সংকট 1962 সালে। ভালো করে দেখে নেবে। ওয়ারেস চুক্তির উদ্দেশ্য কি ছিল? ন্যাটোর পাল্টা সামরিক জোট।
হ্যাঁ, কিউবান মিসাইল সংকট কেন হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানো শুরু করলে যুক্তরাষ্ট্র অবরোধ করে। তাহলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যখন বসায় কোথায়? কিউবায়, তখন যুক্তরাষ্ট্র অবরোধ করেছিল। এটা হচ্ছে কিউবান মিসাইল সংকট। বান্দুং সম্মেলনের ফলে কি হয়েছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি তৈরি হয়, এখানে মাথায় রাখবে। তৃতীয় পর্যায়ে 1962 থেকে 1979, এখানে কি হয়েছিল? শান্তিপূর্ণ সহাবস্থান এবং ডিটেন বা দেতাত, হ্যাঁ, যেটা আমরা বলতে পারি দেতাত, দয়কার তয় চন্দ্রবিন্দুর আকার ত, এবং উত্তেজনা হ্রাসের এখানে তৃতীয় পর্যায়ে ঠান্ডা যুদ্ধের যে উত্তেজনা সেটা কমে যাচ্ছে। হ্যাঁ, মাথায় রাখবে। কেন কমছে? এই দেতাতের জন্য। দেতাতের জন্য উত্তেজনা কমে যাচ্ছে, উত্তেজনা কমছে। নেক্সট, আংশিক পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা 1963। মাথায় রাখবে যে আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি, সেটা 1963 সালে হচ্ছে আর কি পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি, যেটা হচ্ছে পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি। এনপিটি কখন হয়? এনপিটি 1968, সিটিবিটি 1996। মাথায় রাখবে। ভিয়েতনাম যুদ্ধ সমাপ্তি করছে 1975, হেলসিঙ্কি চুক্তি 1975, সল্ট চুক্তি 1972, সল্ট অন, ঠিক আছে তো? সল্ট অন 1972 সালে হয়েছিল। মার্কিন চীন সম্পর্ক স্বাভাবিক হয়েছিল এই সময়, মানে এগুলো হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় আর কি। হ্যাঁ, সল্ট চুক্তি, সল্টের পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। পারমাণবিক অস্ত্র সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল। মাথায় রাখবে, পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র সীমিত, এবং এর ফুল ফর্মটা মনে রাখবে ডেটার শীতল যুদ্ধ উত্তেজনা কমানো। মাথায় রাখবে। হেলসিঙ্কি চুক্তি ভালো করে দেখবে, নিরাপত্তা বিষয়ে পশ্চিম পূর্ব ব্লকের মধ্যে সমঝোতা হয়েছিল, ঠিক আছে? মাথায় রাখবে। নেক্সট, চতুর্থ পর্যায়ে হয়েছিল এই সময়টা পুনর্জাগরণ এবং সমাপ্তি ঠান্ডা লড়াইয়ের। এই পর্যায়টা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের শেষ। কি কি ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের সময়? সোভিয়েত আগ্রাসন আফগানিস্তান, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন করেছিল 1979 সালে। স্টার ওয়ার প্রকল্প হয়েছিল, মানে এই সময় স্টার ওয়ার মানে স্টার যুদ্ধ, তারকা যুদ্ধ, স্টার ওয়ার, ঠিক আছে? তারকা যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট রেগানের সামরিক ব্যয় বৃদ্ধি, দরকার নেই এগুলো পড়ার। গর্বাচভ গ্লাসনস্ট, হ্যাঁ, কে করেছিল? গর্বাচভ করেছিল। মাথায় রাখবে কি? গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা। বার্লিন প্রাচীর ভেঙেছিল, ভালোভাবে মনে রাখতে হবে, 1949 সালে, 89 সাল। সোভিয়েত ইউনিয়নের পতন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতন। কোন ঘটনায় ঠান্ডা লড়াই আবার তীব্র হয়? সোভিয়েত এর আফগানিস্তান আক্রমণ যখন হয়েছিল তখন ঠান্ডা লড়াই আরো বেড়ে যায়। তখন ঠান্ডা লড়াই 1979 আগে কমে গেছিল, যেটা ওই গ্লাসনস্ট বা পেরেস্ট্রোইকা এটা হওয়ার পরিপ্রেক্ষিতে, বা যেটা বলতে পারি আমরা গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা বলবো না, সেটা হচ্ছে তোমার দেতাত, 1962 সালের দিকে আজকে আর কি, দাঁতাত, যেটা আমরা বলছি দাঁতাত, উত্তেজনা প্রশমন। ঠান্ডা লড়াই সমাপ্তির প্রতীকী ঘটনা বার্লিন প্রাচীরের পতন। এটা যখন হয়ে যায় ঠান্ডা লড়াই শেষের একটা চিহ্ন বোঝা যাচ্ছে, ঠান্ডা লড়াই শেষ হয়ে যাবে। 1991 সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে। আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান, তোমাদের সেকেন্ড ইউনিট, সেকেন্ড অধ্যায়, আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রধান অঙ্গ 6টি আছে, মাথায় রাখবে এই 6টি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাসেম্বলি, কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল, আইসিজে, এগুলো সব ভালো করে মনে রাখবে। এর সদর দপ্তর কোথায় আছে ভালো করে মনে রাখবে, এগুলো দেখে নিবে তোমরা বইয়ে। সদর দপ্তর কোথায়? আইসিজি এর সদর দপ্তর হচ্ছে তোমার হেগ শহরে, আইসিজে,
মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগ শহরে, হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে 9 বছর কার্যকাল বিচারপতির, মানে আইসিজে এর বিচারপতির, আইসিজে বিচারপতির বিচারপতি 9 বছর, 15 জন বিচারপতি থাকে, 15 জন বিচারপতি থাকে। জাতিসংঘের মহাসচিব, মহাসচিব, মহাসচিব কে নিয়োগ করে সুরক্ষা পরিষদ, সুরক্ষা পরিষদের সুপারিশে, সুরক্ষা পরিষদের সুপারিশে সাধারণ সভা। সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য আমি বলে দিয়েছি, দরকার নেই আর, আমার ওগুলো হয়ে গেছে। জাতিসংঘের কাজ কি? এই যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা রক্ষা, মানবাধিকার, এগুলো জাতিসংঘের কাজ, ঠিক তো? ট্রাস্টিশিপ কাউন্সিলের সদস্য সংখ্যা 5 জন। প্রথম লাস্ট ট্রাস্টিশিপ কাউন্সিলে লাস্ট যে রাষ্ট্র অচি পরিষদ, অচি পরিষদের মানে অচি পরিষদের কাজ ছিল যে রাষ্ট্রগুলোকে একটা স্বাধীন ছিটিয়ে ছিটিয়ে যে রাষ্ট্রগুলো আছে, জায়গাগুলো আছে, যারা স্বাধীন ছিল না তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র করা। লাস্ট যে শেষ রাষ্ট্র ছিল সেটা যে পালাও, পালাও, পালাও। মহাসচিবের কার্যকাল 5 বছর। মহাসচিবের কার্যকাল হচ্ছে মহাসচিব, সরি সচিবালয়ের, সচিবালয়ে মহাসচিব থাকে, মহাসচিবের কার্যকাল 5 বছর থাকে, মহাসচিব 5 বছর থাকে। সাধারণ সভা একটু দেখে নিবে তোমরা, 9 থেকে 22 নম্বর ধারার মধ্যে আছে, বা একটু দেখে নিবে 9 থেকে 22 কি একটু দেখে নিবে তোমরা, হ্যাঁ 9 থেকে 22 ধারা। তোমরা অর্থনৈতিক সামাজিক পরিষদটা একটু দেখে নিবে তোমরা, এটা সম্ভবত 3 বছর কার্যকাল, যারা আছে সদস্য 3 বছর, 3 বছর কার্যকাল। ন্যাটোর সম্পূর্ণ নাম তোমাদেরকে বলা হয়েছে, এগুলো সব বলা হয়েছে, ভালো করে দেখে নিবে। সার্কের পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ কোঅপারেশন ফর রিজিওনাল কোঅপারেশন, 8টি দেশ, 1985 সালে গঠিত হয়, 1985 ডিসেম্বর মাসে 8 তারিখ, 8 তারিখ এই সার গঠিত হয়। ওপেকের পূর্ণ নাম, ঠিক আছে? ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে আছে, ভিয়েনা অস্ট্রেলিয়া, হ্যাঁ মাথায় রাখবে। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ। গ্যাট কি ছিল? একটা জেনারেল এগ্রিমেন্ট ছিল, এর পূর্ণ নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অফ অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এর পূর্ণ নাম মাথায় রাখবে, হ্যাঁ। গ্যাট চুক্তি হয়েছিল 1995 সালে। আন্তর্জাতিক বাণিজ্য শুল্ক কমানোর চুক্তির পর ডাব্লিউটিও গঠিত হয়, তাই তো? এই গ্যাট চুক্তির মাধ্যম দিয়ে ডাব্লিউটিও গঠিত হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ব্রিক্স কোন দেশগুলোকে নিয়ে গঠিত হচ্ছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5টি দেশ। ব্রিক্স 2010 সালে হয়েছিল, 2010 সালে। আসিয়ানের সম্পূর্ণ নাম দেখে নাও, ঠিক আছে? সদর দপ্তর হচ্ছে জাকার্তা,
কোথায়? ইন্দোনেশিয়ার। কবে হয়েছিল? 1967 সালে ইন্দোনেশিয়ার বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে। ইউনিসেফের সদর দপ্তর তোমাদের নিউ ইয়র্ক আছে, এটা নিউ ইয়র্ক। কি কাজ? শিশু এবং মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন করা, শিশু পুষ্টি কার্যক্রম করা। আছে তো সদর দপ্তর নিউ ইয়র্ক। হ্যাঁ, ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তোমাদের যদি পূর্ণ নাম আসে ইউনিসেফ, এটা আসলে লিখবে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। ইউনিসেফ থেকে নাম হচ্ছে ইউএনসিএফ 1950 সালে, কিন্তু এটার পূর্ণ নাম এরকম আসলে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, আর এটা আসলে ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউএনএইচসিআর এর কাজ কি? শরণার্থীদের সুরক্ষা করা, পুনর্বাসন করা। আইসিআরসির কাজ বা পূর্ণরূপ নাম কি? কমিটি দ্য রেড ক্রস, ঠিক আছে। এর কাজ কি? যুদ্ধ দুর্যোগকালে মানবিক সহায়তা করা। নেক্সট কি বলছে দেখো, ইউনিসেফের কাজ তো বললাম তোমাদেরকে, এটাও বললাম সবই, তো আবার দিয়ে দিচ্ছি। ইউএনডিপি পুরো নাম কি? ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্টাল অর্গানাইজেশন। প্রোগ্রাম, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্টাল প্রোগ্রাম, ইউএনডিপি পূর্ণ নাম, ঠিক আছে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুরো নাম মাথায় রাখবে। এর সদর দপ্তর কোথায় আছে? রোম। এটা হেগে আছে, হেগ। রোম স্ট্যাটাসের মাধ্যমে হয়েছিল, রোম স্ট্যাটাস মাধ্যমে হয়। আইসিজের বিচারপতি সংখ্যা 15 জন, বললাম 9 বছর মেয়াদ, 9 বছর কার্যকাল। আন্তর্জাতিক বিচারালয় আদালত সদর দপ্তর হেগ, নেদারল্যান্ড, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘের সাধারণ সভা জাতিসংঘের 6টি প্রধান অঙ্গের মধ্যে একটি। এটি সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত, মূল আলোচনা এবং সিদ্ধান্ত হয় এখানে। ভোটাভুটি হয়, ভোট হয়, চাঁদা কালেকশন করে, চাঁদা সংগ্রহ করে, নতুন সদস্য গ্রহণ করে, ও সদস্যদের অপসারণ করে, সরানোর কাজ করে, কাজও করে, ঠিক আছে। সাধারণ সভার কোন অধ্যায়ে উল্লেখ আছে? তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে সাধারণ সভা কোন অধ্যায়। দেখো 4 অধ্যায়। হ্যাঁ, আমি হয়তো অনেকে 3 অধ্যায় বলেছিলাম, হয়তো মিস্টেক হয়েছিল আমার, তবে সাধারণ সভা 4র্থ অধ্যায়ে আছে।
দেখে নেবে একটু 9 থেকে 22 কি 19 থেকে 22 ধারাটা দেখে নেবে, অত আসবে না, এই অধ্যায়টা মনে রাখবে, ঠিক আছে। সাধারণ সভার কাজ তো এগুলো সাধারণ সভার কাজ, এগুলো হচ্ছে সাধারণ সভার কাজ। হ্যাঁ, সাধারণ সভা প্রথম অধিবেশন কবে হয়? 1946 সালে লন্ডনে হয়েছিল। সাধারণ সভার সদস্য কারা? 193টি। যতজন সদস্য আছে, ইউনাইটেড নেশনের যতজন সদস্য আছে, জাতিপুঞ্জের যতজন সদস্য আছে, সবাই সাধারণ সভার সদস্য। প্রতিটি সদস্য ভোট কটি দেয়? একটি করে ভোট দেয়, একটি করে। 5 জন করে প্রতিনিধি পাঠায়। প্রত্যেক দেশ 5 জন করে প্রতিনিধি পাঠায়, কিন্তু ভোট দিবে একটি। সাধারণ সভার সভাপতিদের কতজন নির্বাচিত? কত দিনের জন্য? 1 বছরের জন্য। হ্যাঁ, মাথায় রাখবে, ভালো করে মনে রাখবে, ভালো করে মনে রাখবে, এগুলা ভালো করে মনে রাখবে। সভাপতি নির্বাচিত হয় কিভাবে? গোপন ভোট, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, মানে 2/3 ভোট দ্বারা। নেক্সট, সাধারণ সভার প্রধান কাজ বলে দিয়েছি আমি, এগুলো কাজ। হ্যাঁ, ভালো করে মনে রাখবে এগুলো। নতুন সদস্য গ্রহণের সুপারিশ কে করে? নিরাপত্তা পরিষদের সুপারিশ করে, তারপর সাধারণ সভা ভোট হয়। এই যে 2/3 সদস্য, 2/3। হ্যাঁ, সাধারণ সভার কোন কোন বিষয়ে সুপারিশ করতে পারে? এই শান্তি, নিরাপত্তা, উন্নয়ন, মানবাধিকার, আন্তর্জাতিক আইন প্রণয়ন করা, এগুলো সুপারিশ করতে পারে সাধারণ সভা। ঠিক তো? বাজেট অনুমোদন ক্ষমতা কার হাতে আছে? সাধারণ সভার হাতে। বাজেটকে অনুমোদন করে সাধারণ সভা। মাথায় রাখবে এগুলো, কিন্তু মাথায় রাখবে। সাধারণ সভার প্রধান কাজ কি? আন্তর্জাতিক শান্তি, এগুলো তো বললাম আমি। এগুলো নতুন সদস্য সুপারিশ গ্রহণ করে, এই যেগুলো সুপারিশ করে, তারপরে সাধারণ সভা, এগুলো বললাম, সব বললাম আমি, দরকার নেই। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের জন্য কত ভোট লাগে? 2/3 সদস্য সংখ্যাগরিষ্ঠতা। কি কি ভোট? কি শান্তি নিরাপত্তার ক্ষেত্রে, নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে, বাজেট অনুমোদনের ক্ষেত্রে 2/3 ভোট লাগবে, মানে 3/2, মানে 100 জনের মধ্যে 66 জন। সাধারণ বিষয়ে সিদ্ধান্তের জন্য কত ভোট লাগে? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, সিম্পল মেজরিটি। সাধারণ মানে অর্ধেকের একটু বেশি আর কি, 151 জন। সাধারণ সভা কি বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে? না, সাধারণ সভার অধিকাংশ সিদ্ধান্ত সুপারিশমূলক হবে, কিন্তু সুপারিশমূলক মানে আমি বললাম, সুপারিশ করলাম, সেটা বাধ্যতা নয়, এটা মানতেই হবে, এটা নয়, বাধ্যতামূলক নয়। এক্সেপ্ট বাজেট ছাড়া, বাজেট ছাড়া সব কিছুই বাধ্যতামূলক নয়। বাজেট বাধ্যতামূলক, বাজেটে কিন্তু সাধারণ সভায় অনুমোদন লাগবে। শান্তি নিরাপত্তার বিষয়ে প্রধান সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কার হাতে আছে? নিরাপত্তা পরিষদের হাতে। শান্তি নিরাপত্তা, শান্তি ও নিরাপত্তার বিষয়ে ক্ষমতা, সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের হাতে। বিশেষ অধিবেশন কে আহ্বান করে? নিরাপত্তা পরিষদ বিশেষ অধিবেশন আহ্বান করে। সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠতা বা সচিব জেনারেল এরাও করতে পারে। সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠতার মাধ্যম দিয়ে নিরাপত্তা পরিষদ করতে পারে, আর সাধারণ সভার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা সচিব জেনারেলও করতে পারে। জরুরি বিশেষ অধিবেশন, জরুরি বিশেষ অধিবেশন কে করে? কখন ডাকা হয়? যখন নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্যের ভেটোর কারণে শান্তি নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত সম্ভব হয় না। ভেটোর জন্য, এই যে ভেটোর জন্য শান্তি নিরাপত্তা বিষয় নেওয়া হচ্ছে না, বা শান্তি এবং নিরাপত্তার ডিসিশন আসতে পারছে না, তখন জরুরি অধিবেশন ডাকে। হ্যাঁ, এটার জন্য, ভেটোর কারণে। নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের কাজ কি? নিরাপত্তা রক্ষা করা, মাথায় রাখবে। কত নম্বর অধ্যায় আছে? 5 নম্বর অধ্যায়, মাথায় রাখবে। নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক কবে হয়েছিল? 17 জানুয়ারি 1946 সালে লন্ডনে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। তোমরা জানো 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। কারা কারা আছে? এই যে তোমরা এটা দেখো, সার্ভিস, এগুলো সবার আছে, দরকার নেই, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি এগুলো আগে আলোচনা করলাম, তার জন্য বলছি না, এগুলো ভালো করে পড়বে। অস্থায়ী সদস্য 2 বছরের জন্য নির্বাচিত হয়। যারা পার্মানেন্ট মেম্বার নয়, তারা 2 বছরের জন্য হয়। ভারত শেষ পার্মানেন্ট মেম্বার কবে হয়েছিল? 2021 থেকে 22। ভারত
শেষ অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়েছিল? রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়েছিল। আচ্ছা, ভারত প্রথম অস্থায়ী সদস্য হয়েছিল 1950 থেকে 51। ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। অস্থায়ী সদস্য প্রথম হয়েছিল 1950 থেকে 51। সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি? ভারতীয় মহিলা সভাপতি। ভারতীয় মহিলা সভাপতি বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আর একটু মনে করিয়ে দিই আমি, ওই 1 নম্বর অধ্যায়ে যেটা আছে, 1 নম্বর ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য আছে। ইউএন এর লক্ষ্য 1 নম্বর ধারায়। ইউএন এর নীতি 2 নম্বর ধারা। নিরাপত্তা পরিষদের কাজ, এগুলোই কাজ দেখে তোমার, এগুলো কাজ সব নিরাপত্তা পরিষদের কাজ, এই তো ভালো করে দেখে নেবে এগুলো। জাতিসংঘ সনদ অনুসারে সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি? নিরাপত্তা পরিষদ সব থেকে শক্তিশালী অঙ্গ। 6টা অঙ্গ আছে, 6টি অঙ্গ, যেটা আমি বললাম। নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, অর্থনৈতিক সামাজিক পরিষদ, অধি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, এগুলো 6টা অঙ্গ আছে। প্রধান অঙ্গ ইউএন এর প্রধান অঙ্গ 6টা আছে, তার মধ্যে শক্তিশালী হচ্ছে নিরাপত্তা পরিষদ। নতুন সদস্য গ্রহণে নিরাপত্তা পরিষদের ভূমিকাটা কি? নতুন সদস্য গ্রহণের জন্য সুপারিশ করে কে করে? নিরাপত্তা পরিষদ সুপারিশ করে। কাকে করে? সাধারণ পরিষদকে বা সাধারণ সভাকে সুপারিশ করে, তাই তো? সাধারণ সভাকে সুপারিশ করে নিরাপত্তা পরিষদ নতুন সদস্য গ্রহণ করার জন্য। সচিব জেনারেল নির্বাচনে নিরাপত্তা পরিষদের ভূমিকাটা কি? নিরাপত্তা পরিষদ সুপারিশ করে, সাধারণ সভা অনুমোদন দেয়। মাথায় রাখবে। নিরাপত্তা পরিষদের কাজ, এগুলো বললাম। কোন সিদ্ধান্ত গ্রহণে কত ভোট লাগে? কত ভোট প্রয়োজন? 15 জন সদস্যদের মধ্যে 9 জন লাগবে এবং 2/3 ভোট। নতুন সদস্য কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য ভোট লাগবে 9টা ভোট, আর 2/3 ভোট লাগবে সাধারণ সভার। সাধারণ সভা 2/3 ভোট, আর 9টা ভোট লাগবে যারা ওই 15টা সদস্য আছে, যেটা 10টা নন পার্মানেন্ট মেম্বার, মানে 10 জন অস্থায়ী সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদে এবং 5 জন স্থায়ী সদস্য। এই 10 জন এবং 5 জনের মধ্যে মোটামুটি 9 জনের সমর্থন লাগবে। হ্যাঁ, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 9 জনের সমর্থন লাগবে। স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতা কি? ভেটো ক্ষমতা। কোন স্থায়ী সদস্য না ভোট দিলে প্রস্তাব হবে না। একজন ভেটো দিয়ে দিলে, নিরাপত্তা পরিষদের 5 জন সদস্যের মধ্যে যদি একজন ভেটো দিয়ে দেয়, মানে সমর্থন করছে না একজন, তাহলে কিন্তু সবটাই বেকার হয়ে যাবে, কোনো কিছু আর হবে না। এই যে ভেটো ক্ষমতার গুরুত্ব কি? স্থায়ী সদস্যদের স্বার্থ রক্ষা করা, অনেক সময় শান্তি প্রক্রিয়া আটকে যায়, এটা খারাপ দিক। ভেটো বা নিরাপত্তা পরিষদের পার্মানেন্ট সদস্যদের যে ক্ষমতা, সেটা খারাপ দিক হচ্ছে যে স্বার্থ রক্ষা করা এবং অনেক সময় শান্তি প্রক্রিয়া আটকে যায়। সীমাবদ্ধতা আমি বললাম, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অপব্যবহার হয়, স্থায়ী সদস্যদের সংখ্যা সীমিত আছে, উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব এখানে নেই। হ্যাঁ, ভালো করে দেখে নেবেন নিরাপত্তা পরিষদের সীমাবদ্ধতা বা সমালোচনা, এই যে এগুলো ভালো করে দেখতে হবে এগুলো কিন্তু।
এর অপব্যবহার হয়, স্থায়ী সদস্যের সংখ্যা খুব কম, উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব এখানে নেই বলেই চলে। নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রয়োজন কেন? বর্তমান বিশ্ব বাস্তবতার প্রতিফলন ঘটাতে, যেমন ভারত, জাপান, ব্রাজিল, আফ্রিকা, এরা স্থায়ী সদস্য দাবি করছে। এরা নিরাপত্তা পরিষদের সংস্কার চাইছে। কারা? ভারত, জাপান, ব্রাজিল, আফ্রিকা, এরা স্থায়ী সদস্য পদ চাইছে এবং নিরাপত্তা পরিষদের সংস্কার চাইছে। নিরাপত্তা পরিষদের সংস্কার চাইছে। নিরাপত্তা পরিষদের সংস্কার চাইছে না কারা? কফি ক্লাবের সদস্যরা। কফি ক্লাব, কফি ক্লাবের সদস্যরা, কফি ক্লাবের সদস্যরা। কফি ক্লাবের সদস্য পাকিস্তান আছে, আর্জেন্টিনা আছে, মেক্সিকো আছে, বলতে পারো। মধ্যপ্রাচ্যে প্রথম শান্তি মিশন কোথায় পাঠিয়েছিল? মধ্যপ্রাচ্যে, এটা আগে বলা হয়েছে, ইউএনটিএসওর সংগঠনের মাধ্যম দিয়ে 1948 সালে। 1948 সালে। নিরাপত্তা পরিষদ সভাপতি কতদিনের জন্য নির্বাচিত হয়? 1 মাসের জন্য নিরাপত্তা পরিষদ সভাপতি হয়। 1 মাসের জন্য, মাথায় রাখবে, ঠিক আছে? নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সবসময় সদস্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। সবাইকে মানতে হবে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, সবাইকে মানতে হবে। জাতিসংঘের সচিবালয়। সচিবালয় কি? 6টি প্রধান অঙ্গের একটি। এটি জাতিসংঘের প্রশাসনিক সংস্কার, মাথায় রাখবে, প্রশাসনিক দপ্তর। যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশন, যাবতীয় প্রশাসনিক কাজ এই সচিবালয় করে থাকে, ঠিক আছে? সচিবালয় কোন অধ্যায় আছে? 15 নম্বর অধ্যায় আছে, মাথায় রাখবে। জাতিসংঘের সনদের 15 নম্বর অধ্যায় আছে। এর সচিবালয়ের দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। বর্তমানে মহাসচিব কে আছে? বর্তমান ইউএনও মহাসচিব, ইউএনও এর মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস। অ্যান্তোনিও গুতেরাস। প্রথম মহাসচিব কে ছিল? প্রথম ইউএনও মহাসচিব কে ছিল? প্রথম ইউএন এর মহাসচিব ছিল ট্রিকভিলি। ট্রিকভিলি, ঠিক আছে? সচিবালয়ের কাজ কি? প্রশাসনিক সহায়তা করা, গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা, সভার আয়োজন করা, শান্তিরক্ষা মিশনের তত্ত্বাবধান করা। জাতিসংঘের মহাসচিব, মহাসচিবকে নিয়োগ করেন কে? নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা বা সাধারণ পরিষদ মহাসচিবকে নিয়োগ করে। 5 বছর মেয়াদ, পুনরায় নিয়োগ হতে পারে। পুনরায় 5 বছর কার্যকাল শেষ, আবার হতে পারে, মানে পুনরায় হতে পারে, আসতে পারে। মহাসচিব বা মহাসচিব কি পুনরায় নিয়োগ হতে পারে? হ্যাঁ, হতে পারে। মহাসচিবের প্রধান কাজ, ভূমিকাটা কি? প্রশাসনিক কর্মকর্তা এবং কূটনৈতিক মুখপাত্র হিসেবে কাজ করে। জাতিসংঘের প্রধান প্রশাসনিক কাজ এবং কর্মকর্তা এবং মুখপাত্র তিনি। মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা কি? আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিপন্ন হলে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করবে। নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে তো? মাথায় রাখবে। মহাসচিবকে কেন জাতিসংঘের মুখপাত্র বলা হয়? জাতিসংঘের কার্যক্রম বিশ্বে তুলে ধরেন তিনি। বিশ্বে তুলে ধরেন জাতিসংঘের কাজগুলোকে তিনি বিশ্বের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, রাজনৈতিক মানবিক সংকটের নেতৃত্ব তিনি দিচ্ছেন। হ্যাঁ, মাথায় রাখবে। প্রথম মহাসচিব কে ছিল? ট্রিকভিলি। বাড়ি কোথায়? নরওয়ে, 1946 থেকে 52। সর্বাধিক মেয়াদে মহাসচিব কে ছিলেন? উথান্ট। বাড়ি কোথায়? মায়ানমার, 61 থেকে 71। মাথায় রাখবে। বর্তমান মহাসচিব কে? অ্যান্তোনিও গুতেরাস, পর্তুগাল বাড়ি। মাথায় রাখবে। 2017 সাল থেকে এখনো আছে, এখনো আছে, এখনো আছে, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট।
মাথায় রাখবে কিন্তু। মহাসচিবকে কখন বিশ্বের বিবেক বলা হয়? কারণ তিনি আন্তর্জাতিক ন্যায় বিচার, শান্তি, মানবাধিকারের পক্ষে নিরপেক্ষ কণ্ঠস্বর হিসেবে কাজ করে। নিরপেক্ষ কণ্ঠস্বর, তার জন্য তাকে বিশ্বের বিবেক বলা হয়। মহাসচিবের পদ কেন গুরুত্বপূর্ণ? এটি আন্তর্জাতিক কূটনীতি একটি কেন্দ্রীয় পদ এবং শান্তি রক্ষা, মধ্যস্থতা, মানবিক সংকটের মোকাবিলায় ভূমিকা গ্রহণ করে। মানবিক সংকটের মোকাবিলাতে ভূমিকা গ্রহণ করে, শান্তি রক্ষায় ভূমিকা গ্রহণ করে, মধ্যস্থতায় ভূমিকা গ্রহণ করে। এর জন্য মহাসচিবের পদটা গুরুত্বপূর্ণ। এটার জন্যই মহাসচিব এগুলোই কাজ করে। সমকালীন বিশ্বের নিরাপত্তা ধারণা তোমাদের ইউনিট 3 আলোচনা করব। নিরাপত্তা কাকে বলে তোমরা জানো? যে রাষ্ট্র বা সমাজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, উন্নয়নকে হুমকি থেকে সুরক্ষিত রাখাকে বলা হয় নিরাপত্তা। তার মানে এগুলোকে আমরা সুরক্ষা রাখবে। ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল, যেটা রাষ্ট্রকেন্দ্রিক হতে পারে, ট্র্যাডিশনাল সিকিউরিটি বা ঐতিহ্যগত নিরাপত্তা। সামরিক শক্তির নিরাপত্তা, সামরিক মানে এখানে অস্ত্র শস্ত্রের নিরাপত্তা থাকবে, হ্যাঁ, যেমন যুদ্ধ প্রতিরোধ করা, সীমান্ত রক্ষা করা। এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি বা প্রথাগত নিরাপত্তা। প্রথাগত। সমকালীন নিরাপত্তা ধারণা কেন উদ্ভূত হয়েছিল? জলবায়ু সন্ত্রাসবাদের জন্য হয়েছিল। জলবায়ু পরিবর্তন, সাইবার আক্রমণ, মহামারী ইত্যাদির জন্য এই মূলত সমকালীন নিরাপত্তার ধারণার উদ্ভব হয়। সমকালীন নিরাপত্তার ধারণা আসছে কেন? এইগুলোর জন্য এসেছিল, এগুলোর জন্য মাথায় রাখবে। মানব নিরাপত্তা কি? মানব নিরাপত্তার কাজ হচ্ছে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এগুলো কাজ করা। ইউএনডিপি, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী 1994 সাল হয়েছিল, হ্যাঁ, প্রথম জনপ্রিয় হয় ইউএনডিপি, ইউনাইটেড ডেভেলপমেন্ট রিপোর্ট, ঠিক আছে? ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা আসছে 1994 সালে এবং এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করছে মানব নিরাপত্তা ধারণা। অর্থনৈতিক নিরাপত্তা কি? কর্মসংস্থান, আয়, মৌলিক চাহিদা, এগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা এগুলো বজায় রাখার কাজ করে। রাজনৈতিক নিরাপত্তা মানবাধিকার সুরক্ষা করে, নিপীড়ন থেকে মুক্তি দেয়, গণতান্ত্রিক অংশগ্রহণের কাজে ভূমিকা পালন করে। পরিবেশগত নিরাপত্তা কি? প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা, বাস্তুতন্ত্র রক্ষা করা, জলবায়ুকে সুরক্ষিত রাখা। যেমন জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে, বন সংরক্ষণ করতে হবে। এগুলোর জন্যই পরিবেশগত নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক নিরাপত্তা কেন? সংস্কৃতিকে বাঁচাতে হবে, পরিচয়কে বাঁচাতে হবে, সামাজিক সম্প্রীতিকে রক্ষা করতে হবে। সাইবার নিরাপত্তা কি? তথ্য প্রযুক্তি অবকাঠামো এবং ডেটাকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। অর্থাৎ আমাদের অনেক সময় কি হচ্ছে, অনেকে আমাদের পাসওয়ার্ড মানে চুরি করে নিচ্ছে, আমাদের টাকা হ্যাক করে নিচ্ছে। এর জন্য সাইবার সিকিউরিটির দরকার বা সাইবার সিকিউরিটি এটাই। সমকালীন হুমকি এবং চ্যালেঞ্জগুলো কি কি? যেখানে আজকের বিশ্বে প্রধান নিরাপত্তার হুমকিগুলো কি কি? আন্তর্জাতিক সন্ত্রাসবাদ একটা হুমকি, জলবায়ু পরিবর্তন একটা হুমকি নিরাপত্তার জন্য, পারমাণবিক অস্ত্র বেড়ে যাচ্ছে হুমকি, সাইবার অপরাধ হুমকি, মহামারী হুমকি, শরণার্থী সংকট হুমকি। এগুলো হচ্ছে আজকে বিশ্বের নিরাপত্তার জন্য খুবই হুমকি, খুব খারাপ দিক। অরাষ্ট্রীয় হুমকি কোনগুলো? যেমন রাষ্ট্র নয় এমন গোষ্ঠী আসা হুমকি, সন্ত্রাসী সংগঠন, রাষ্ট্র নয়, মানব পাচারকারী রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে না। সাইবার অপরাধী এরা কিন্তু অরাষ্ট্রীয় বা নন স্টেট থ্রেট বা অরাষ্ট্রীয় হুমকি, মাথায় রাখবে, অরাষ্ট্রীয় হুমকি এগুলোর মধ্যে পড়ে। কালেকটিভ সিকিউরিটি কি? জাতিসংঘের নীতি, এক দেশের উপর আক্রমণ মানে সব দেশের উপর আক্রমণ, সবাই মিলে একসঙ্গে শান্তি রক্ষা করবে। আমাকে মারলো মানে সবাইকে মারলো, আমাকে মারলো মানে আমার বন্ধুদেরকেও মারলো, এই হচ্ছে ব্যাপার। চলো সবাই মিলে ওকে আক্রমণ করি, সবাই মিলে আমরা নিজেকে রক্ষা করি। এটা হচ্ছে যৌথ নিরাপত্তা বা কালেকটিভ সিকিউরিটি। কোঅপারেটিভ সিকিউরিটি কি? আঞ্চলিক সহযোগিতা করা, সংলাপ করা, আস্থা গড়ে তোলার মাধ্যম দিয়ে নিশ্চিত করা। যেমন আসিয়ান, যেমন সার্ক, এগুলো হচ্ছে কোঅপারেটিভ সিকিউরিটি। কম্প্রিহেনসিভ সিকিউরিটি কি? সামরিক, অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত দিক নিরাপত্তা একসাথে বিবেচনা করবে, এগুলো একসঙ্গে বিবেচনা করবে, কম্প্রিহেনসিভ। মানব নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? মানুষের উন্নয়নের জন্য, মর্যাদার জন্য। স্বাধীনতা সুরক্ষিত না হলে রাষ্ট্রের নিরাপত্তা দুর্বল হবে। তো জলবায়ু পরিবর্তনকে কেন নিরাপত্তা হুমকি বলা হয়? কারণ খাদ্য সংকট ঘটবে, পানি সংকট ঘটবে, অভিবাসন সংঘাত সৃষ্টি হতে পারে। তার জন্য জলবায়ু পরিবর্তনকে একটা নিরাপত্তার হুমকি আমরা বলতে পারছি, এগুলোর জন্য।
সন্ত্রাসবাদ কেন বৈশ্বিক নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ? কারণ এরা সীমান্ত মানে না, আন্তর্জাতিক শান্তিকে নষ্ট করে দেয়, হ্যাঁ, সাধারণ মানুষের জীবনকে কেড়ে নেয়, সাধারণ মানুষ অনেক মরে যায়। তার জন্য সন্ত্রাসবাদ বিশ্বের নিরাপত্তার পক্ষে একটা চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। মানে এগুলো বাধা, এগুলোই বাধা। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ কি? রাজনৈতিক, ধর্মীয়, আদর্শগত, ব্যক্তিগত উদ্দেশ্যে একটা ভয় সৃষ্টি করবে, একটা হিংসতার ব্যবহারকে সন্ত্রাসবাদ বলা হয়। হিংসা, কাকে গুলি মেরে দিল, বেশি বকলে গুলি মেরে দেবে, বা পুরো জাহাজে চেপে আছে, জাহাজটাকে ধ্বংস করে দিল। একটা হিংস্র পরিবেশ তৈরি করা, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। কিন্তু টেরোরিজম শব্দের উৎপত্তি কোথা থেকে আসছে? ফরাসি শব্দ টেরিয়ট থেকে। ফরাসি বিপ্লবের সময় এটা কিন্তু এই ভাবনাটা আসছে। টেরোরিজম শব্দটি ফরাসি বিপ্লবের সময় থেকে কিন্তু চলে আসছে। সন্ত্রাসবাদের মূল বৈশিষ্ট্য কি? ইচ্ছাকৃত সহিংসতা, ভয় আতঙ্ক তৈরি করা, রাজনৈতিক আদর্শে একটা উদ্দেশ্য আছে, সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করবে, প্রচার এবং মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করা, প্রচার করা, ভয় দেখানো, হুমকি দেখানো, এগুলো কাজ করে। সন্ত্রাসবাদের প্রধান ধরনগুলো কি কি? রাজনৈতিক সন্ত্রাসবাদ কি? রাজনৈতিক পরিবর্তনের জন্য হিংসা প্রয়োগ করবে, যেমন IRA বলতে পারো, হ্যাঁ। ধর্মীয় সন্ত্রাসবাদ, ধর্মীয় মতাদর্শকে উদ্বুদ্ধ সহিংসতা বানাবে, এবং সেখানে আল কায়দা এরা আছে সংগঠন, ISISI সংগঠন, এখানে IRA সংগঠন। আর রাজনৈতিক সন্ত্রাসবাদের উদাহরণ কি? IRA, ঠিক তো। আর ধর্মীয় সন্ত্রাসবাদ আল কায়দা, ISIS বলছে আর কি। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সরকার কর্তৃক দমনমূলক সহিংসতা, কারা? যেমন নাৎসি জার্মানি, হিটলারের আচরণ, হিটলার করেছিল, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। অর্থনৈতিক সন্ত্রাসবাদ কি? অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে দেবে, অর্থনৈতিক অবকাঠামো যা আছে সব ধ্বংস করে দেবে। সাইবার সন্ত্রাসবাদ, ডিজিটাল নেটওয়ার্ক আক্রমণ করা, আমার ফোন থেকে টাকা চুরি করে নিল, আমার টাকা আছে ব্যাংকে, টাকা শেষ, হারিয়ে গেল, আমার পাসওয়ার্ড নিয়ে নিয়েছে, দিয়ে আমার ফেসবুক আইডিও চালাচ্ছে। তাহলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল নেটওয়ার্ক আক্রমণ করছে এরা, সাইবার সিকিউরিটি, সাইবার সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি? আতঙ্ক সৃষ্টি করা, জনমত প্রভাবিত করা, রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাজনৈতিক ক্ষমতা দখল করা বা পরিবর্তন। সন্ত্রাসবাদীরা কাদের লক্ষ্যবস্তু হয়? সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে, সরকারি কর্মকর্তা, সেনা, পুলিশ, বিদেশি দূতাবাস, এগুলোকে কিন্তু তারা আক্রমণ, এগুলোর উপর আক্রমণ তাদের বেশি থাকে। সন্ত্রাসবাদের সামাজিক প্রভাব, আতঙ্ক, সামাজিক ভয়, সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি তৈরি করে। অর্থনৈতিক প্রভাব কি? ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেয়, বিনিয়োগ কমে যায়, পুনর্গঠনে বিশাল ব্যয় হয়। রাজনৈতিক প্রভাব, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হয়, জরুরি অবস্থা হয়ে যায়, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে, ঠিক আছে। এগুলো রাজনৈতিক প্রভাব। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি? এক দেশের গোষ্ঠী বা ব্যক্তি অন্য দেশে আক্রমণ চালালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলা হয়। মানে একটা রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রকে আক্রমণ করবে তখন তাকে বলা হয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যেমন 9/11 যুক্তরাষ্ট্রে হামলা হয়েছিল 2001 সালে, মাথায় রাখবে। 9/11 যুক্তরাষ্ট্রে হামলা হয়, যুক্তরাষ্ট্রে কখন? 2001 সালে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা কি কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন কোন প্রচেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্তরে? গ্লোবাল কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি 2006 সালে হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ। FATA ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স গঠন করা হয়। ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হয়। বহুপাক্ষিক চুক্তি যেমন বিমান ছিনতাই বিরোধী কনভেনশন, এগুলো কিন্তু হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ। ভারতের সন্ত্রাসবাদ কি? জম্মু কাশ্মীরে হয়, উত্তর পূর্ব রাজ্যতে হয়, নকশাল দ্বারা প্রভাবিত এলাকা সেগুলোতে হয়। ভারতের সন্ত্রাসবাদ দমন আইন কি কি আছে? UAPA আছে, হ্যাঁ, আর NIA অ্যাক্ট, এগুলো সন্ত্রাসবাদ বিরোধী বা সন্ত্রাসবাদকে কমানোর জন্য অ্যাক্ট তৈরি হয়েছিল ভারতবর্ষে। সন্ত্রাসবাদ দমনের উপায়টা কি? গোয়েন্দা শক্তিশালী করতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে, অর্থায়নের উৎস বন্ধ করতে হবে, মানে যাতে ওদের কাছে অর্থ না যায়, জনসচেতনতা বাড়াতে হবে, রাজনৈতিক সংলাপ করতে হবে, মানে আলোচনা, এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে হবে। সফট অ্যাপ্রোচ বা হার্ড অ্যাপ্রোচ কি? সফট অ্যাপ্রোচ হচ্ছে আলোচনা, শিক্ষা, পুনর্বাসন। আর হার্ড অ্যাপ্রোচ কি?
সামরিক অভিযান চালাতে হবে, আইন শৃঙ্খলা অভিযান চালাতে হবে, ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। এটা হচ্ছে হার্ড অ্যাপ্রোচ সন্ত্রাসবাদ দমনের জন্য। আর সন্ত্রাসবাদ দমনের জন্য সফট অ্যাপ্রোচ মানে নরম, আর হার্ড মানে শক্তিশালী অ্যাপ্রোচ বা শক্ত অ্যাপ্রোচ। বিশ্বব্যাপী পরিবেশ সম্মেলন মাথায় রাখবে, স্টকহোম সম্মেলন 1972 সালে হয়েছিল, ইউনাইটেড নেশন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট UNCHE, ভালো করে মনে রাখবে 1972 সালে প্রথম সম্মেলন হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এর উদ্দেশ্য স্লোগান কি ছিল? অন অনলি আর্থ, অনলি অন আর্থ মানে একটাই পৃথিবী। স্টকহোম সম্মেলনের গুরুত্ব কি ছিল? প্রথমবার বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষা আন্তর্জাতিক এজেন্ডায় আনা এবং তার জন্য UNEP কে গঠন করা, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠিত করা। তাহলে UNEP কখন গঠিত হয়েছিল? স্টকহোম সম্মেলনের মাধ্যম দিয়ে। UNEP তাই তো, মানে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, তাই তো। UNEP গঠিত হয়েছিল স্টকহোম সম্মেলনের মাধ্যম দিয়ে। মাথায় রাখবে, কোশ্চেন আসতে পারে UNEP কোন সম্মেলনের মাধ্যমে হয়েছিল? স্টকহোম সম্মেলনের মাধ্যমে হয়েছিল। আর এটা প্রথম সম্মেলন, পরিবেশ সম্পর্কিত প্রথম সম্মেলন স্টকহোম সম্মেলন। রিও ডি জেনেরিও সম্মেলন 1992 সালে ব্রাজিলে হয়েছিল। রিও সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? এজেন্ডা 21 গঠন করা। UNFCCC এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ক্লাইমেট চেঞ্জ, মাথায় রাখবে কিন্তু, ঠিক তো, ক্লাইমেট চেঞ্জ কনভেনশন। CBD ফরেস্ট প্রিন্সিপাল হয়, ঠিক তো, এগুলো কিন্তু রিও সম্মেলনের সাফল্য। এজেন্ডা 21 এর সঙ্গে রিও সম্মেলন জড়িত, মাথায় রাখবে কিন্তু। রিও সম্মেলন বা আর্থ সম্মেলন বা বসুন্ধরা সম্মেলন, বসুন্ধরা সম্মেলন বা পৃথিবী সম্মেলন। জোহানেসবার্গ সম্মেলন রিও +10, রিওর সঙ্গে 10 যুক্ত হচ্ছে, হ্যাঁ, রিওর সঙ্গে আরো 10 বার যে সম্মেলন হয়েছিল সেই 10 বারের সম্মেলনটা যুক্ত হচ্ছে। রিও 10 মানে জোহানেসবার্গ সম্মেলন, কোশ্চেন আসতে পারে। রিও 10 জোহানেসবার্গ সম্মেলন। রিও 20 2012 সালে হয়েছে, ঠিক তো, রিও ডি জেনেরিওতে হয়েছিল। কি ছিল? দ্য ফিউচার উই ওয়ান্ট, এটা ছিল মূলত স্লোগান বা ডকুমেন্ট গৃহীত হয়েছিল। দ্য ফিউচার উই ওয়ান্ট মানে আমরা ভবিষ্যৎ চাই, আমাদের ভবিষ্যৎ চাই। রিও 20 কোথায় ছিল? রিও ডি জেনেরিওতে 2012 সালে। কপ সম্মেলন কিয়োটো প্রোটোকল হয়েছিল 1997 সালে, কোথায়? জাপানের কিয়োটোতে, হ্যাঁ, এটা মাথায় রাখবে কিন্তু। কি জন্য? উন্নত দেশগুলির জন্য কার্বন, এই যে কার্বন নিঃসরণ কমানোর জন্য, কার্বন মাথায় রাখবে, কার্বনকে কমানোর জন্য, যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে সেটা। প্যারিস চুক্তি হয় 2015 সালে, এখানে COP21 প্যারিসে হয়। COP21 এটা প্যারিসে হয়েছিল। COP21 প্যারিস চুক্তির মাধ্যমে হয়েছিল। এর লক্ষ্যটা কি? বিশ্ব উষ্ণায়ন 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেওয়া, 2 ডিগ্রি সেলসিয়াসকে যে তাপমাত্রা বেড়ে গেছে সেটা আর নিচে নামানো এবং আদর্শভাবে 15 ডিগ্রি সেলসিয়াসে আনা, যেটা 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কপের পুরো নাম কি? কনফারেন্স অফ পার্টিস। এর বার্ষিক সভা UNFCCC এর মাধ্যমে হয়। মন্ট্রিয়াল প্রোটোকল 1987, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন হয়েছিল? ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থের জন্য, ওজোন স্তর বেড়ে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয়ে যাচ্ছে তাই, এবং CFC নিয়ন্ত্রণ করা, CFC বেড়ে যাচ্ছে। ব্যাসাল কনভেনশন কি? বিপজ্জনক বর্জ্য আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ, এটা 1989 সালে হয়েছিল। স্টকহোম সম্মেলন, যেটা প্যারিস অর্গানাইজেশন পলিউট্যান্ট নিয়ন্ত্রণ করা, 2001 সালে হয়েছিল। স্টকহোম কনভেনশন কি নিয়ে হয়েছিল? পারসিস্টেন্ট অর্গানিক পলিউশন নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, মানে দূষণকে নিয়ন্ত্রণ করা, 2001 সালে। টেকসই উন্নয়নের ধারণা কোথা থেকে আসে? ব্রাকল্যান্ড কমিশনের রিপোর্ট দিয়ে এই টেকসই উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন একই কথা, এর মাধ্যমে এসেছিল। আওয়ার কমন ফিচার এটা হয়েছিল, আওয়ার কমন ফিচার 1987, এই কমিশনের রিপোর্ট ছিল আওয়ার কমন ফিচার এবং এটা 1987 সালে দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা কেন জরুরি? হ্যাঁ, কারণ এটি বৈশ্বিক সমস্যা, তার জন্য। কি সমস্যা? এদের এক দেশের পদক্ষেপ যথেষ্ট নয়,
সবাইকে কিন্তু জলবায়ুর সমস্যাটা এক দেশ পারবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইউএনইপির সদর দপ্তর কোথায়? নাইরোবি, কেনিয়া, মাথায় রাখবে। ভারতের পারমাণবিক নীতি, শান্তিপূর্ণ উদ্দেশ্য, এটা ইউনিট 6। এটা এর আগেরটা ইউনিট 4 করিয়েছি আমি সম্ভবত। হ্যাঁ, এটা ইউনিট 6, ইউনিট 5 লাস্টে আছে। ভারতের পারমাণবিক নীতি কেমন? শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক নীতি, শক্তি ব্যবহার প্রতিরক্ষার জন্য ন্যূনতম প্রতিরোধ নীতি। আর কি? ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোমি জাহাঙ্গীর ভাবা। ভারতের পারমাণবিক নীতি কোন নীতির উপর ভিত্তি করে? প্রথম ব্যবহার নয়, মানে নো ফার্স্ট ইউজ। আমরা পরমাণু আগে ব্যবহার করবো না, কেউ মারলে আমরা মারবো, ঠিক তো? ভেরি 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 ইম্পর্টেন্ট। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কবে কোথায় হয়? 1974 সালে পোখরানে হয়। এটার নাম হচ্ছে ইসমাইলিং বুদ্ধা। দ্বিতীয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন শক্তি। দ্বিতীয় অপারেশন শক্তি, অপারেশন শক্তি এর নাম হয়, এবং এটা 1998 সালে হয়। হ্যাঁ, ওই পোখরান 2, পোখরান 2, এই যে অপারেশন শক্তি। হ্যাঁ, মাথায় রাখবে, কিন্তু 1998 সালে হয়েছিল, তাই তো? মাথায় রাখবে। পারমাণবিক নীতির প্রধান লক্ষ্যটা কি? জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধ হিসেবে ব্যবহার, প্রতিরোধ হিসেবে ব্যবহার করবো, অস্ত্র যুদ্ধ করার জন্য নয়, এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য। ভারত কোন আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি? এনপিটিতে সই করেনি ভারত, এনপিটিতে, আর সিটিপিটিতে সই করেনি। মাথায় রাখবে, সিটিপিটি আর এনপিটি এটাতে সই করেনি। হ্যাঁ, ভারত পারমাণবিক নীতি কেন গুরুত্বপূর্ণ? আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার জন্য, পাকিস্তান চীনের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার জন্য ভারতের এই পারমাণবিক নীতি এত গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে দেখো, ভারতের দল ব্যবস্থা, ইউনিট 5 এটা। দল ব্যবস্থা কি বলছে? বহুদলীয় ব্যবস্থা। ভারতের দল ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা। ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? এক দলের প্রাধান্য ছিল, ঠিক তো, দীর্ঘদিন ধরে 1989 সাল পর্যন্ত। তারপরে জোট রাজনীতি 1977 সালে শুরু হয়ে যায়, 1978 সালে শুরু হয়ে যায়, কিন্তু 89 পর্যন্ত একটা প্রাধান্য ছিল, ঠিক তো? স্বাধীনতার পর কোন দল দীর্ঘ ক্ষমতায় ছিল? জাতীয় কংগ্রেস। মাথায় রাখবে। 1989 সালে সাধারণ নির্বাচন থেকে ভারতের জোট রাজনীতির উদ্ভব। একটু বলে দিই আমি, 1978 সালে হয়েছিল, কিন্তু শক্তিশালী ভাবে 1989 সালে জোট রাজনীতির উদ্ভব হচ্ছে কেন্দ্রে। জোট রাজনীতি 1989 সালে থেকে জোট রাজনীতির উদ্ভব ঘটছে। 1978 সালে হয়েছিল, কিন্তু ওটা বেশি দিনের নয়, 2 বছরের জন্য। তাই আমরা 1989টাই ধরবো, ঠিক তো? ভারতের প্রথম কংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেশাই, 1977 সালে আসছে। ভারতের দল ব্যবস্থা কোন কারণে বহুদলীয়? ভাষার জন্য, বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি, বহু অঞ্চল, বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে। ভারতের দল ব্যবস্থা কোন দেশের মতো নয়? যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো নয়, কারণ দ্বিদলীয় ব্যবস্থা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে, মানে যুক্তরাজ্যে দ্বিদলীয় আছে, ভারত বহুদলীয়, ঠিক আছে? জাতীয় দল আঞ্চলিক দলের মধ্যে পার্থক্যটা কি? জাতীয় দল সারা দেশে সক্রিয় থাকে, আঞ্চলিক দল নির্দিষ্ট রাজ্যে সক্রিয় থাকে। ভারতের জাতীয় দলের উদাহরণ কি? জাতীয় দলের কংগ্রেস, বিজেপি জাতীয় দল, সিপিআই জাতীয় দল, সিপিএম জাতীয় দল, বিএসপি জাতীয় দল, ঠিক আছে? আঞ্চলিক দল টিএমসি আঞ্চলিক দল, আঞ্চলিক দল। জাতীয় দল হতে গেলে কত পার্সেন্ট লাগবে? 4টা রাজ্য জয় করতে হবে। 4টা রাজ্য ক্ষমতা থাকতে হবে জাতীয় দলের জন্য।
ভারতীয় দল ব্যবস্থার বর্তমান প্রবণতা কি? জোট রাজনীতি, আঞ্চলিক দলের গুরুত্ব। এটা রাজনৈতিক দল কাকে বলে তোমরা একটু দেখে নেবে এগুলো। হ্যাঁ, রাজনৈতিক দলের কাজ কি? প্রার্থী মনোনয়ন করা, জাতির জনমত সংগঠন করা, নির্বাচন পরিচালনা করা, সরকার গঠন বিরোধিতা করা, জনগণ এবং সরকারের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। এগুলো হচ্ছে রাজনৈতিক দলের কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে এগুলো। দলতন্ত্র বলতে কি বোঝো? কোন দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং কার্যপ্রণালীর ধরনকে দলতন্ত্র বলা হয়। পারস্পরিক সম্পর্ক, দলের মধ্যে সম্পর্ক, এটাই আর কি। একদলীয় ব্যবস্থা চীনে আছে, চীনে, উত্তর কোরিয়াতে আছে। হ্যাঁ, চীনে আছে কমিউনিস্ট পার্টি, যেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, সেটাই চীনে। দ্বিদলীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে। কনজারভেটিভ পার্টি বা লেবার পার্টি যুক্তরাজ্যে, মাথায় রাখবে, ঠিক আছে। আর ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিক পার্টি ভালো করে মনে রাখবে, কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। বহুদলীয় ব্যবস্থা ফ্রান্সে আছে, ইতালিতে আছে, ভারতে আছে, যেটা একাধিক রাজনৈতিক দল থাকবে, একাধিক দল। দলতন্ত্রের তিনটি সুবিধা: গণতন্ত্রকে শক্তিশালী করে, জনমত প্রকাশের সুযোগ থাকে, সরকার জনগণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। অসুবিধা কি দলতন্ত্রের? জাতীয় স্বার্থের উপর বা দলীয় স্বার্থ থেকে জাতীয় স্বার্থ, মানে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয় জাতীয় স্বার্থ থেকে। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, দুর্নীতি হয়, পক্ষপাতিত্ব বেড়ে যায়, জাতীয় ঐক্য নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে দলতন্ত্রের অসুবিধা। ভারতের দল ব্যবস্থা কি ধরনের? বহুদলীয় ব্যবস্থা। এখানে জাতীয় দলগুলো কি কি? এই তো বললাম, এগুলো সব বললাম আমি। হ্যাঁ, এগুলো জাতীয় দল। ভারতের আঞ্চলিক দলগুলোর উদাহরণ কি? এই যে তৃণমূল কংগ্রেস, শিবসেনা। তৃণমূল কংগ্রেস কোথায় আছে? পশ্চিমবঙ্গে। শিবসেনা মহারাষ্ট্রে আছে, টিআরএস তেলেঙ্গানাতে আছে, ডিএমকে এআইডিএমকে তামিলনাড়ুতে আছে। ভাষাভিত্তিক রাজনৈতিক দল কোনটা? ভাষাভিত্তিক দল ডিএমকে, এআইডিএমকে। দলীয় শৃঙ্খলা কি? দলের সদস্যদের দলীয় নীতি মেনে চলা বাধ্যবাধকতা আছে। দল ত্যাগ আইন কখন হয়েছিল? 52তম সংবিধান সংশোধনী 1985। মাথায় রাখবে, 100তম তফসিল, দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন আনা হয় এবং 52তম সংবিধান সংশোধনী আইন এটা ছিল, এবং 1950 সালে হয়েছিল, ঠিক আছে। 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দলত্যাগ আইন হয়েছিল। দলীয় ব্যবস্থা গণতন্ত্র কেন গুরুত্বপূর্ণ? এর জনগণের মতামত, ব্যাস, এগুলো দরকার নেই। দলীয় সরকার গণতন্ত্রের প্রাণ, কে বলেছেন? গেটেল, মাথায় রাখবে। দলহীন গণতন্ত্র সম্ভব নয়, কে বলেছেন? গার্নার, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। আচ্ছা, ইউনিট 6, আবার যাচ্ছি ইউনিট 6, ভারত মার্কিন সম্পর্ক, ইউনিট 6। হ্যাঁ, আমরা ইউনিট 5 আলোচনা করলাম এতক্ষণে, ইউনিট 5 এর আগে। এবার ইউনিট 6টা আরেকটা ভারত মার্কিন সম্পর্ক আমরা আলোচনা করব। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কবে কূটনৈতিক সম্পর্ক হয়েছিল? 1947 সালে, ভারতের স্বাধীনতার পরই। ভারত মার্কিন সম্পর্কের প্রধান ভিত্তি কি? গণতন্ত্র, বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা, প্রতিরক্ষা, বিজ্ঞান ও কূটনীতি। এগুলো হচ্ছে ভারত মার্কিন সম্পর্কের ভিত্তি। 2005 সালে নিউ ফ্রেমওয়ার্ক ফর ডিফেন্স রিলেশন চুক্তি হয়েছিল ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। ভারত মার্কিন পারমাণবিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2008 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট হয়েছিল, সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট 2008 সালে। 123 চুক্তি হয়, 123 চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, মার্কিনের সঙ্গে 123 চুক্তি মার্কিনের সঙ্গে ভারতের। কোন কোন ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা সবচেয়ে বেশি? প্রতিরক্ষার ক্ষেত্রে, সন্ত্রাসবাদ দমনে, প্রযুক্তি, এগুলোতে বেশি। কিন্তু কোয়াড কি? ভালো করে মনে রাখবে, কোয়াডের ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে। কারা কারা সদস্য? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এরা কোয়াডের সদস্য। ভালো করে মনে রাখবে। কিন্তু এরা কি কাজ করে? গ্রুপ, যা ইন্দোনেশিয়ার প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়ানো এবং সহযোগিতা বাড়ানো, এগুলোর কাজ করে। ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যের গুরুত্বটা কি? ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যের গুরুত্ব দেখো,
ভারত অন্যতম বড় বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগে উৎসাহ দেওয়া, এগুলো কাজ করে। বর্তমান সময়ে ভারত মার্কিন সম্পর্কে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? বাণিজ্য বিরোধ চলছে এখন, ভিসা নীতি নিয়ে সম্পর্ক সমস্যা, রাশিয়া ভারত সম্পর্ক, এটা নিয়ে ভারত মার্কিনের একটা চ্যালেঞ্জ। তাহলে আসতে পারে বর্তমানে ভারত মার্কিন চ্যালেঞ্জগুলো কি কি সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল চ্যালেঞ্জ, মানে বাধা। একটা, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেড়ে গেছে বলে খারাপ, আর একটা বাণিজ্যে বিরোধ চলছে, আর একটা ভিসা নীতি নিয়ে একটা সমস্যা। এই তিনটে ভালো করে দেখবে, হ্যাঁ, এই তিনটে হচ্ছে ভারত মার্কিন সমস্যা এখন, ভারত মার্কিন সম্পর্কে সমস্যা। ভারত চীন 1950 সালে কূটনৈতিক সম্পর্ক হয়েছিল ভারত চীনের সঙ্গে প্রথম। হিন্দি চীনি ভাই ভাই স্লোগান করেছিল, জনপ্রিয় হয়েছিল পঞ্চশীল চুক্তির মাধ্যম দিয়ে। ভালো করে মনে রাখবে, পঞ্চশীল চুক্তি 1954 সালে হয়েছিল, মাথায় রাখবে। ভারত চীনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে 5টি নীতি হয়েছিল, 5টি নীতি। ভারত চীন সীমান্ত যুদ্ধ 1962 সালে হয়েছিল। ভারত বিরোধ প্রধানত কোন কোন অঞ্চলে হয়েছিল? আকসাই চীনকে কেন্দ্র করে এবং অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে। ভারত চীনের সীমান্ত ঝগড়া এই আকসাই চীন এবং লাদাখ এবং অরুণাচল প্রদেশ, মাথায় রাখবে। ভারত চীন সম্পর্কে টার্নিং পয়েন্ট কোন ঘটনা? 1962 সালে যুদ্ধে অবনতি হয় সম্পর্ক, 1988 সালে রাজীব গান্ধীর চীন সফরের সম্পর্ক পুনরুদ্ধার হয় আবার, ঠিক তো? 1982 সালে যুদ্ধের পর সম্পর্কে অবনতি, আবার 1988 সালে রাজীব গান্ধী চীন সফরে যান এবং সম্পর্ক আবার করতে শুরু করে। উভয় দেশ ব্রিক্সের সদস্য, কিন্তু মাথায় রাখবে ব্রিক্সের সদস্য, হ্যাঁ। ব্রিক্সের ভারত চীনের ভূমিকা কি? অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের জন্য কাজ করে। সাম্প্রতিক কোন কোন ঘটনা ভারত চীন সম্পর্কে প্রভাবিত করেছে? 2020 সালে গালওয়ান ভ্যালি সংঘর্ষ, এটা ভারত চীন সম্পর্কে খারাপ করে দিয়েছে। ভারত চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের বৈশিষ্ট্য, বৃহত্তম বাণিজ্যের অংশীদার ভারত চীন, মাথায় রাখবে। তবে ভারত চীন থেকে আমদানি পরিমাণ অনেক বেশি, কিন্তু ভারত চীন থেকে আমদানি বেশি করে, রপ্তানি কম করে, ভারত চীন থেকে বেশি জিনিস কিনে বা ক্রয় করে। ভারত চীন সম্পর্কে মূল চ্যালেঞ্জ কি? একটা সীমান্ত বিরোধ, চীনের পাকিস্তান সম্পর্ক খুব খারাপ, এটা জায়গা। ইন্দো প্যাসিফিক কৌশল, যেটা হচ্ছে কোয়াড, QUAD, এগুলো হচ্ছে ভারত চীন সম্পর্কের চ্যালেঞ্জ। যেমন ভারত মার্কিন নিয়ে বললাম, তেমন ভারত চীন সম্পর্কে চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত বিরোধ, চীন পাকিস্তান সম্পর্ক, আর ইন্দো প্যাসিফিক কৌশল, যেটা কোয়াড। তো মূলত এই ছিল তোমাদের ক্লাস। তো এগুলো তোমাদের ভালো করে দেখবে। তো আরেকটু কিছু আমি আলোচনা করব, একটু বই দেখে আলোচনা করব। আচ্ছা, তোমাদের যেটা লিটল বয় এবং ফ্যাটম্যান, এটার সালটা মনে রাখবে, 6 আগস্ট এবং 9 আগস্ট। 6 লিটল বয়, আর ফ্যাটম্যানটা হচ্ছে 9 আগস্ট এটা হয়েছিল। হ্যাঁ, এটার পরমাণু বিস্ফোরণটা হয়েছিল 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে হিরোশিমা নাগাসাকি এবং নাগাসাকি। লিটল বয়টা হচ্ছে হিরোশিমায়, ফ্যাটম্যান হিরোশিমায় নাগাসাকিতে হচ্ছে ফ্যাটম্যান নাগাসাকি, আর এটা হচ্ছে হিরোশিমা। আচ্ছা, মিত্রজোট কারা কারা ছিল? মিত্রপক্ষ ফ্রান্স, ইংল্যান্ড, মার্কিন, রাশিয়া। হট পিস, বার্নেট। গরম যুদ্ধ, ফ্রিডম্যান। The age of extremes,
হবসবম। ডিকশনারি পলিটিক্স কার লেখা? ডিকশনারি পলিটিক্স ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে তো। ডিকশনারি পলিটিক্স। ওয়ার্ল্ড পলিটিক্স পিটার ক্যালভোকোরেসি। ওয়ার্ল্ড পলিটিক্স পিটার ক্যালভোকোরেসি, মাথায় রাখবেন, ঠিক আছে তো। সিয়াটো, উনিশশো 58। সেন্টো, সেন্টো হয়েছিল তোমাদের 1947, ঠিক আছে। জর্জ কেন্নানের ছদ্মনাম এক্স, মিস্টার এক্স। মিস্টার এক্স জর্জ কেন্নানের ছদ্মনাম। ছদ্মনাম জর্জ কেন্নানের ছদ্মনাম, হ্যাঁ মাথায় রাখবে কিন্তু। ন্যাটো জোট কারা কারা ছিল? ন্যাটো জোট, ন্যাটো জোট ফ্রান্স বলতে পারো, ইংল্যান্ড, ফ্রান্স ইংল্যান্ড, ন্যাটো জোটে ফ্রান্স ইংল্যান্ড ছিল। হ্যাঁ, ফ্রান্স ইংল্যান্ড এরা মূলত ন্যাটো জোটের সদস্য। আরও আছে মূলত, আমরা আরও যদি বলতে পারি যে ন্যাটো জোটে আর কারা কারা ছিল। ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, মার্কিন, কানাডা, ডেনমার্ক। ডাব্লিউটিও গঠিত হয়, ডাব্লিউটিও বা ওয়ার্সা টিটি অর্গানাইজেশন, দরকার নেই। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা গঠিত হচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সাল, সরি 1946 সাল। আচ্ছা, কমিনফর্ম, এটা সোভিয়েত ইউনিয়ন করেছিল। সোভিয়েত ইউনিয়ন কমিনফর্ম। কমিনটার্ন, সোভিয়েত ইউনিয়ন। মিডো হয়েছিল 1955 সালে। মিডো 1955, ঠিক আছে। এগুলো কিন্তু দেখবে তোমরা। তারপরে কমিকন সোভিয়েত ইউনিয়ন করেছিল, সোভিয়েত ইউনিয়ন। মার্শাল পরিকল্পনাকে সরানোর জন্য এগুলো হয়েছিল। হ্যাঁ, বলশবিক বিপ্লব, বিপ্লব 1917, মাথায় রাখবে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, নিকিতা ক্রুশ্চেভ, করেছিল। এছাড়া আমরা দেখব এন্ড অফ হিস্ট্রি, ফ্রান্সিস ফুকুয়ামা।
ফুকুয়ামা। BRI চীন এর মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার করেছিল। BRI বেল্ট রোড ইনিশিয়েটিভ। আচ্ছা, মার্কিন রাষ্ট্রপতি ভবন হচ্ছে হোয়াইট হাউস। মার্কিন রাষ্ট্রপতি ভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। জোট নিরপেক্ষ আন্দোলনে যেটা যুগোস্লোভিয়ার নেতৃত্ব দিয়েছিল টিটো। মিশর গামাল আবদেল নাসের। ইন্দোনেশিয়া সুকর্ণ। ঘানা নেক্রুমা। এবার ইউনিট 2 সাধারণ সভাকে কি বলছে? সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলছে। সভা বলছেন গেটেল। বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলছে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কে বলছে? অস্টিন। প্যালেস্টাইন দু 2012-তে পর্যবেক্ষক রাষ্ট্র। হয় 2012-তে পর্যবেক্ষক রাষ্ট্র হয়। এবং আমরা বলতে পারি ভ্যাটিকান সিটি 1964 সালে হয়েছিল। 1964 সালে ভ্যাটিকান সিটি। পর্যবেক্ষক রাষ্ট্র ভ্যাটিকান সিটি। সাধারণ সভাকে বিশ্বজনীন সভা বলা হয়। বিশ্বজনীন সভা। বলা হয়। লন্ডন ঘোষণাপত্র হয়েছিল ঘোষণাপত্র 1941 12 জুন। লন্ডনে কোথায় ছিল? সেন্ট জেমস প্রাসাদে। এটা আমরা বলবো যে আটলান্টিক সনদ হয়েছিল 1941 সালে। আটলান্টিক
সনদ 1941, 14 আগস্ট। চার্চিল ও আমেরিকার রুজভেল্টের মধ্যে। প্রিন্স অফ ওয়েলসের জাহাজে, প্রিন্স অফ ওয়েলস নামক প্রিন্স অফ ওয়েলস জাহাজ আটলান্টিক মহাসাগরে হয়েছিল। ওয়াশিংটন সম্মেলন হয়েছিল ওয়াশিংটন সম্মেলন 1942 সাল, যেখানে জাতিপুঞ্জের নামকরণ হয়। জাতিপুঞ্জের নামটি উচ্চারিত হয়। রুজভেল্ট জাতিপুঞ্জ নামটি প্রথম ব্যবহার করে। এবং এটা একটা কবিতা থেকে নিয়েছিল, বাইরনের চাইল্ড হেল্প নামক কবিতা। বাইরনের চাইল্ড হেল্ড কবিতা থেকে পেয়েছিল। ইউনাইটেড নেশনস নামটি পেয়েছিল। মাথায় রাখবে এগুলো, হ্যাঁ। জাতিপুঞ্জের সনদ, জাতিপুঞ্জের যে সনদ সেটা কিন্তু স্বাক্ষরিত হয় 1945 সালে 26 জুন 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন। পঞ্চাশটি সদস্য রাষ্ট্র। পরে পোল্যান্ড যুক্ত হয়েছিল। পরে পোল্যান্ড যুক্ত হয়। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সাল। এই সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হচ্ছে। জাতিপুঞ্জ গঠন এই সম্মেলনের মাধ্যম দিয়ে। ঠিক আছে। ডাম্বারটন ওক সম্মেলন 1944। ইয়াল্টা সম্মেলনের মাধ্যম দিয়ে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা ভেটো পাওয়ার প্রথম নির্বাচিত হয় 5টি পার্মানেন্ট রাষ্ট্র। মানে স্থায়ী রাষ্ট্র। তো মোটামুটি এই ছিল তোমাদের ক্লাস। আজকের ক্লাসগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা আজকের ক্লাসটা পুরোটাই দেখো এবং চর্চা করো।
আজকের ক্লাসে তোমাদের 50% পরীক্ষা আসার সম্ভাবনা আছে, 50% এখান থেকে পেয়ে যাবে। তাই আজ তোমাদের আশা করব তোমাদের প্রতি যে তোমরা ভালো পরীক্ষা দাও, এবং তোমাদের অনুরোধেই কিন্তু আমি আজকে সময় নিয়ে একটা ক্লাস করলাম, এবং আশা করি এই ক্লাসে তোমরা অনেকটাই উপকৃত পাবে। তো আমি আশা করব তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে সুন্দর মস্তিষ্কে এবং ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দেবে। তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করার দরকার নেই, ভেবে চিন্তে তোমরা পরীক্ষাগুলো দেবে এবং যুক্তি সহকারে উত্তরগুলো ওখানে বসাবে। তো সকলকে ধন্যবাদ।